মহাকাশে গোপনে একটি ল্যাবে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল ভয়াবহ এক কেমিক্যালের, যার ফলে ছোট প্রাণীরাও দানবে পরিণত হচ্ছে। কিন্তু একটা ভুলের কারণে সেই এক্সপেরিমেন্ট এসে পড়ে পৃথিবীতে, যার ফলে বিশ্বে ভয়াবহ আকৃতির মনস্টাররা জন্ম নেয় এবং শহর থেকে শহর ধ্বংস করতে থাকে। ঠিক এই পরিস্থিতিতেই ডেভিস নামের এক ডেভিস রেস্কিউয়ার এগিয়ে আসে এই দানবদের মোকাবিলা করতে। কিন্তু সেই কাজে সে মারাত্মক বিপদে পড়ে এবং এমন পরিস্থিতির সম্মুখীন হয় যা আপনাকে অবাক করবে। তাহলে শেষ পর্যন্ত এসব মানুষদের কি হলো? আমি হাজির হয়ে গেলাম 2018 সালে রিলিজ পাওয়া র্যাম্পেজ মুভি নিয়ে। চলুন ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা পৃথিবীর অনেক উপরে থাকা একটা স্পেস স্টেশনের দৃশ্য দেখতে পাই। পুরো স্পেস স্টেশনকে দেখে মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ আগেই একটা ধ্বংসযজ্ঞ ঘটে গেছে। তারপর সেখানে একটা মেয়েকে খুবই ভীত অবস্থায় স্পেস স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। অ্যাটকিন্স নামের এই মেয়েটা এই স্টেশনেরই একজন ক্রু মেম্বার। সে একটা ক্যাপসুলে করে বের হওয়ার চেষ্টা করলেও ক্যাপসুলের দরজা কিছুতেই খুলছিল না। মিশন কন্ট্রোলে যোগাযোগ করে সে জানায় স্টেশনের সব ক্রু মেম্বার ইতিমধ্যেই মারা গেছে, কিন্তু তবুও তাকে মিশন কন্ট্রোল থেকে কিছু ইম্পর্টেন্ট স্যাম্পল নিয়ে আসতে বলা হয়, জানিয়ে তারা এতদিন ধরে পরীক্ষা চালাচ্ছিল। অ্যাটকিন্স জানায় তাদের টেস্ট সাবজেক্ট বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে স্পেস স্টেশনের এই হাল করেছে। কিন্তু একটা ইঁদুর কিভাবে এত বড় ধ্বংসযজ্ঞের কারণ হয়ে উঠল, এটা তোমরা একটু পরেই জানতে পারবে। এখানে মিশন কন্ট্রোল থেকে ডিরেক্টর ক্লেয়ার তাকে সাফ গলায় জানিয়ে দেয় যদি সে ওই স্যাম্পল নিয়ে না আসে তাহলে তার জন্য দরজা খোলা হবে না। তাই অ্যাটকিন্স বাধ্য হয়ে ল্যাবে যায় সেই নমুনা আনতে। তবে 3টা ক্যানিস্টার ব্রিফকেসে ভরে নেওয়ার পরই তার সামনে আসে সেই দানব, যে তাদের এই হাল করেছে। এই দানব দেখতে একটা ইঁদুরের মতোই, কিন্তু তার সাইজ বিশাল এবং চোখে মুখে প্রচণ্ড হিংস্র ভাব। যে তারা এখানে এই ইঁদুরের উপরেই কিছু পরীক্ষা করেছিল, কিন্তু কোনো কারণে হিতের বিপরীত কাণ্ড ঘটে যায়। ইঁদুরটা এবার অ্যাটকিন্সকে তাড়া করলে সে আবারও মিশন কন্ট্রোলকে ক্যাপসুলের দরজা খুলতে বলে। এবার তার জন্য দরজা খোলা হলে সে কোনোভাবে ক্যাপসুলের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে ইঁদুররূপী সেই দানব ক্যাপসুলের কাচের জানালায় বারবার আঘাত করতে থাকে। তবে অ্যাটকিন্স কোনোভাবে ক্যাপসুলটিকে চালু করতে সক্ষম হয়। তারপর সে পৃথিবীর দিকে রওনা দেয় ঠিকই, কিন্তু ইঁদুররূপী দানবের আঘাতে ক্যাপসুলের জানালায় কিছু স্ক্র্যাচ দেখা দেয়, আর প্রচণ্ড বাতাসের ঘর্ষণের কারণে সেই জানালাটি ভেঙে যায়। অথবা তীব্র এয়ার প্রেশারের কারণে ক্যাপসুলের ভেতরে আগুন ধরে যায় এবং অটকিন্সেরও সেখানেই মৃত্যু ঘটে। কিন্তু তার হাতে থাকা সেই ব্রিফকেসটা তখনও অক্ষত ছিল এবং সেটা সোজাসুজি পৃথিবীতে গিয়ে পড়তে থাকে। পরের সিনে আমরা একদল বায়োলজিস্ট টিমকে একটা সাফারি পার্কের ভেতর দেখতে পাই, যা ছিল গরিলাদের একটা নিরাপদ আশ্রয়। এখানে বায়োলজিস্ট ডেভিসের চরিত্রে আমরা ডুয়েন জনসনকে দেখতে পাই, যে কিনা তার টিম নিয়ে এখানে গরিলাদের দেখাশোনা করে। সাফারির মধ্যে দিয়ে হাঁটার সময় পাবো নামের একটা গরিলাকে তারা নিজের শক্তি জারি করতে দেখে। ডেভিস তখন সামনে এগিয়ে গিয়ে তার সাথে সাংকেতিক ভাষায় কিছু কথাবার্তা বলে। নিজের অনেক বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সে যে কোনো প্রাণীকেই এভাবে কন্ট্রোল করতে পারত। কিছুদিন ধরে পাবোকেও সে সাংকেতিক ভাষায় কমিউনিকেট করার ট্রেনিং দিচ্ছে। তবে হঠাৎ দূর থেকে গর্জন শুনতে পেয়ে সবাই বিশাল আকৃতির এক সাদা গরিলাকে এগিয়ে আসতে দেখে। তাকে দেখে পাবো কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। তখন ডেভিস তার টিমের সবাইকে বলে দেয় তারা যেন এক চুলও না লড়ে। কিন্তু এই টিমের অপেক্ষাকৃত তরুণ সদস্য কনর ভয় পেয়ে দৌড় দিতে গেলে পাবো তাকে তাড়া করে বসে। দৌড়াতে গিয়ে সে মাটিতে পড়ে গেলে পাবো এসে তার উপর হামলা করতেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তাকে এক ঘুষিতে সরিয়ে দিয়ে কনরকে বাঁচিয়ে নেয় সেই বিশাল গরিলা, যার নাম জর্জ। এবার আমরা দেখতে পাই জর্জও আসলে ডেভিসের কথাগুলো বুঝতে পারে। ডেভিস তাকে সাংকেতিক ভাষায় বুঝিয়ে দেয় যে সে যেন পাবোর সাথে ভালো আচরণ করে, কারণ নিজের পুরো পরিবার শিকারীদের হাতে মারা পড়ার কারণে পাবো এখন তারই পরিবারেরই সদস্য। এরপর ডেভিস তার সাথে বন্ধুর মতোই খিসবাম করতে যায়, কিন্তু জবাবে জর্জ তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়, আর সেটা দেখে টিমের সবাই হাসতে থাকে। আসলে ডেভিস নিজেই জর্জকে এই সাইনটা শিখিয়েছিল। এভাবে প্রতিদিনের মতো প্রাণীদের দেখাশোনা শেষে ডেভিস সন্দেহে তার বাড়ির দিকে রওনা দেয়। সে যখন ফিরে যাচ্ছিল ঠিক এই সময়টাতেই অ্যাটকিন্সের সেই স্পেস ক্যাপসুলের বিভিন্ন অংশ পৃথিবীতে এসে আছড়ে পড়ে। তবে ব্রিফকেস খুলে গিয়ে তার ভেতর থেকে 3টা গ্যাস ক্যানিস্টার বের হয়ে গিয়েছিল, যার একটা এসে পড়ে ডেভিসের সেই সাফারিতে, আরেকটা পরে একটা নদীতে এবং তৃতীয়টা আফ্রিকার একটা বনের ভেতরে। এই 3 জায়গাতেই কিন্তু 3টা প্রাণী এই ক্যানিস্টারগুলোর সংস্পর্শে আসে। সর্বপ্রথমে সাফারি পার্কের ভেতর জর্জ ক্যানিস্টারটাকে তুলতে গিয়ে টান দিতেই ভেতর থেকে কিছু গ্যাস বেরিয়ে এসে তার চোখে মুখে ছড়িয়ে পড়ে, আর জর্জ কেমন যেন হিংস্র ভঙ্গিতে তীব্র গর্জন করে ওঠে। অন্যদিকে বাকি 2টো ক্যানিস্টারও নদীর মধ্যে থাকা একটা কুমির এবং বনের মধ্যে থাকা এক নেকড়ের সংস্পর্শে আসে। পরের দিন সকালে ডেভিস তার অ্যাসিস্ট্যান্ট নেলসনের ফোন পেয়ে তাড়াহুড়া করে সাফারি পার্কে আসে। নেলসন তাকে জানায় যে জর্জ কেমন যেন হিংস্র হয়ে উঠেছে। এমনকি গরিলাদের সাথে থাকার বদলে জর্জ গ্রিজলি ভাল্লুকদের ডেরায় গিয়ে বসেছিল। এক মুহূর্তেও দেরি না করে ডেভিস ভাল্লুকদের ডেরায় ঢোকে। তবে সে দেখতে পায় যে বিশাল গ্রিজলি ভাল্লুক জর্জের আক্রমণে মরে পড়ে আছে। এরপর কিছু দূর হেঁটে তারা গুহার মতো একটা জায়গায় জর্জকে লুকিয়ে থাকতে দেখে। ডেভিস তার কাছে গিয়ে তাকে সাংকেতিক ভাষায় জিজ্ঞেস করে
যে সেই ভাল্লুকটিকে সেই মেরেছে কিনা। তবে তখনই ডেভিস খেয়াল করে আশ্চর্যজনকভাবে জর্জের আকার আগের থেকে এক রাতে অনেক বেশি বেড়ে গেছে। জর্জ তখন তাকে সাংকেতিক ভাষায় সরি বলে। তার আচরণে বোঝা যাচ্ছিল যে সে পুরোপুরি মানসিক স্থিতিতে নেই, তাই সে তাকে আর বেশি বিরক্ত করে না। তার কাছে হঠাৎ কনরের ফোন আসায় সে সাফারির বাইরের দিকে আসে। এখানেই তারা সেই ক্যানিস্টারটা খুঁজে পায় যেটা গত রাতে এখানে আশ্রয় পড়েছিল। এদিকে এই মিশনটা ছিল এনার্জিন নামক এক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানির আন্ডারে একটা সিক্রেট মিশন। মূলত তারাই মানুষের চোখের আড়ালে স্পেস স্টেশনের ভেতরে এমন এক প্যাথোজেন বানায় যার সংস্পর্শে এলে যে কোনো প্রাণীর আকার শক্তি সামর্থ্য বহুগুণে বেড়ে যাবে এবং তারা হয়ে উঠবে হিংস্র। ঠিক এই কারণেই ছোট ইঁদুরটি এত বড় দানবে পরিণত হয়েছিল। আর এই প্যাথোজেন জর্জের সংস্পর্শে আসায় সেও নিজেও হিংস্র হয়ে উঠতে থাকে এবং তার সাইজও হয়ে ওঠে আগের তুলনায় বহুগুণে বড়। কিন্তু এদিকে স্পেস স্টেশন ধ্বংস হয়ে যাবার পর কোম্পানির সহকারী সিইও ব্র্যাড একদমই খুশি ছিল না, কারণ তাদের $1 বিলিয়ন প্রজেক্ট একেবারে মাঠে মারা গেছে। কিন্তু তার বোন ক্লেয়ার তাকে বেশ খুশি দেখায়, কারণ সে এখন নিশ্চিত যে তাদের বানানো প্যাথোজেন পারফেক্টভাবেই কাজ করেছে। তাছাড়া পৃথিবীতে আশ্রয় পড়া 3টা ক্যানিস্টারকে উদ্ধার করার জন্য সে একদল প্রাইভেট মার্সেনারিজদের ভাড়া করে, যাদের লিডার ছিল বার্স নামের এক দুর্ধর্ষ সোলজার। প্রথমে তারা বনের ভেতর থেকে সেই নেকড়েকে খুঁজতে যায়, কিন্তু তার বদলে তারা অনেকগুলো নেকড়েকে মৃত অবস্থায় দেখতে পায়। অর্থাৎ সেই নেকড়েটা তার দলের বাকি সব সদস্যকে হত্যা করেছে। তখন ক্লেয়ার বার্গকে বলে দেয় যে সে যে কোনো মূল্যেই ওই নেকড়েটাকে জীবিত কিংবা মৃত অবস্থায় চায়। এদিকে এনার্জিন কোম্পানির সাবেক জেনেটিক ইঞ্জিনিয়ার কেকটা তার বাসায় বসে টিভিতে এই নিউজগুলো দেখার সাথে সাথেই বুঝে যায় যে আসলে কি ঘটেছে। তাই আর দেরি না করে সে ডেভিসের সাফারির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ডেভিস আর নেলসন জর্জের টেস্ট রেজাল্ট হাতে পাওয়ার পর নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না। তার শরীরে অস্বাভাবিক হারে গ্রোথ হরমোন বৃদ্ধি পাওয়ায় তাকে খাঁচায় বন্দি করে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের হাতে। ডেভিস যে কোনো মূল্যেই জর্জকে প্রোটেক্ট করতে চায়, তাই সে নেলসনকে এই টেস্ট রেজাল্টগুলো পাবলিশ করতে নিষেধ করে দেয়। ঠিক এই সময় তাদের সামনে এসে হাজির হয় কেইট। সে ডেভিসকে জানায় যে একসময় সে এনার্জিন কোম্পানির জেনেটিক প্রোগ্রামের হেড ছিল। জর্জের শরীরে প্যাথোজেনের কারণে যে জিনগত পরিবর্তন দেখা গেছে সেটা তারই ডিজাইন করা। এখন জর্জ কিন্তু এক রাতেই 9 ফুটের বিশাল এক দৈত্যতে পরিণত হয়েছে। এমনকি সে পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ শিকারী গ্রিজলি ভাল্লুককেও অনায়াসেই মেরে ফেলেছিল। এর কারণ হলো সেই প্যাথোজেন, যার মধ্যে পৃথিবীর বড় বড় সব প্রাণীর জিন এডিট করা আছে। আর কিট জানে যে একমাত্র সে ছাড়া জর্জকে আর কেউ সুস্থ করতে পারবে না। সব শুনে ডেভিস তাকে জর্জের খাঁচার সামনে নিয়ে আসে, কিন্তু জর্জ হঠাৎ সেই খাঁচায় ঘুষি মারতে মারতে খাঁচাটাকে ভেঙে ফেলে। ডেভিস তখন অনেক চেষ্টা করেও তাকে শান্ত করতে পারে না। তারপর সে খাঁচা ভেঙে পুরো বিল্ডিংটাকে তছনছ করতে করতে বাহিরে বেরিয়ে আসে। বাহির থেকে পুলিশ এসে তার উপর গুলি চালানোর জন্য রেডি হচ্ছিল, কিন্তু ডেভিস তাদেরকে থামিয়ে দেয়, কারণ জর্জ গুলি পছন্দ করত না। এরপর সে আবারও সাংকেতিক ভাষায় কথা বলে কোনো মতে তাকে শান্ত করতে সক্ষম হয়। কিন্তু হঠাৎ উপর থেকে একটা সরকারি হেলিকপ্টার এসে জর্জের উপর ট্রাঙ্কুলাইজার মেরে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে বার্ক এবং তার টিমও একটা হেলিকপ্টার নিয়ে সেই নেকড়েকে খোঁজার কাজে ব্যস্ত ছিল। বার্কস তার হেলিকপ্টার থেকে নিখুঁত লক্ষ্যে সেই নেকড়েটাকে ফায়ার করতে সক্ষম হয়। তারপর সে মারা গেছে ভেবে তারা পুরো টিমটাকে বনের ভেতর ল্যান্ড করায়। কিন্তু নিচে নামার পর মাটিতে নেকড়ের থাবার ছাপ দেখতেই তারা ভয় পেয়ে যায়, কারণ এত বড় পায়ের ছাপ কোনো সাধারণ নেকড়ের হওয়ার কথা না। এরপরই হঠাৎ দূর থেকে তাদের সামনে এসে হাজির হয় বিশাল আকৃতির সেই দানব নেকড়ে। মুহূর্তেই সে বার্কাসের টিমের একজনকে ছিন্ন ভিন্ন করে ফেললে বাকিরা সবাই ভয় পেয়ে চিৎকার করতে করতে তার দিকে গুলি চালাতে থাকে। কিন্তু নেকড়েটি একে একে তাদেরকেও শেষ করে দিতে থাকে। তার সাইজ দেখে মনে হচ্ছিল এ যেন প্রাগৈতিহাসিক যুগের বিশাল আকৃতির কোনো দানব। নিজের অফিস থেকে ভিডিও ক্যামেরায় এই দৃশ্যগুলো দেখে ক্লেয়ার আর ব্রেইটও বুঝতে পারে যে এই নেকড়েকে সহজে থামানো যাবে না। ওদিকে বার্কস যখন বুঝতে পারে তার টিমের কেউ আর বেঁচে নেই, তখন সে পালানোর সিদ্ধান্ত নেয়। তাই সে তার হেলিকপ্টার পাইলটকে কিছুটা নিচে নেমে আসতে বলে, যাতে সে হেলিকপ্টারে উঠে যেতে পারে। কিন্তু হেলিকপ্টার নিচে নামার আগে নেকড়েটা এমন এক জাম্প দেয় যা কোনো সাধারণ প্রাণীর পক্ষে একেবারেই অসম্ভব। তারপর সে হেলিকপ্টারটিকেও ছিন্ন ভিন্ন করে ক্র্যাশ করিয়ে দেয়। বার্কসের সামনে পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেলে শেষবার ভিড়ের মতো সে নেকড়ের মুখোমুখি হয়। তবে টিমের বাকি সবার মতোই তার পরিণতিও হয় নির্মম মৃত্যু। এখানে এই দৃশ্য সত্যি হাড় কাঁপানোর মতো ছিল। এদিকে জর্জকে যারা অজ্ঞান করেছিল তাদের নেতৃত্ব দিচ্ছিল গভর্নমেন্ট এজেন্ট হার্ভে রাসেল। রাসেল ডেভিড আর কেইটকে এই অবস্থার জন্য দায়ী ভেবে তাদেরকে হাতকড়া পরিয়ে অ্যারেস্ট করে নেয়। তারপর সে তাদেরকে জর্জের সাথে বিশাল এক কার্গো প্লেনে তুলে। এখানে ডেভিস তাকে বলে জর্জকে এই প্লেনে রাখা হবে সুইসাইডের শামিল। কেইটও জানায় যে তাকে যতই অজ্ঞান করার ওষুধ দেওয়া হোক না কেন, খুব দ্রুতই এর প্রভাব কেটে যাবে। কিন্তু রাসেলের বেশ কনফিডেন্ট ছিল, কারণ তারা জর্জের গ্রোথ ভালোভাবে অ্যানালাইসিস করেই তাকে অজ্ঞান করার ওষুধ দিয়েছে। তখন তার কাছ থেকে ডেভিস জানতে পারে যে এনার্জিন কোম্পানি কয়েক বছর আগে কেইটকে গুরুত্বপূর্ণ ফাইল চুরি করার অপরাধে চাকরি থেকে ফায়ার করে দিয়েছিল। ফলে এই মুহূর্তে জর্জকে সুস্থ করার মতো কোনো ক্ষমতা তার নেই। কেইটও তখন লজ্জিত হয়ে জানায় যে রাসেলের কথাই সত্য, বর্তমানে তার কিছুই করার নেই। এটা শুনে ডেভিস বেশ কষ্ট পায়, কারণ সে তাকে বিশ্বাস করেছিল। এদিকে ক্লেয়ার আর ব্রেইটও জানতে পারে যে সরকারি এজেন্টরা ডেভিস আর কেইটকে আসল কালপ্রিট ভেবে ধরে নিয়ে গেছে।
তখন ব্রেড ক্লেয়ারকে বলে সে এখন আর টাকা পয়সা নিয়ে ভাবছে না, বরং যে কোনো মূল্যে সে জেলে যাওয়া থেকে বাঁচতে চায়। ক্লেয়ার তখন বলে তার মাথায় আগে থেকেই বড় একটা প্ল্যান রয়েছে। প্রথমত তাদের সমস্ত টেস্ট সাবজেক্টের জন্য সে আগে থেকে অ্যান্টিডোট বানিয়ে রেখেছিল। এছাড়াও প্রাণীগুলো এক বিশেষ ধরনের রেডিও ফ্রিকোয়েন্সির প্রতি উইক ছিল, আর এই বিল্ডিংয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনাগুলোর মধ্যে একটি। তাই যদি তারা সেই অ্যান্টেনাগুলোকে চালু করে নির্দিষ্ট সব রেডিও ফ্রিকোয়েন্সি সেট করে, তাহলে 3টা প্রাণী যে কোনো মূল্যে এই বিল্ডিংয়ে আসতে চাইবে। তারা যে করেই হোক সিগন্যালটাকে থামাতে চাইবে, কারণ এই সিগন্যাল তাদেরকে পুরোপুরি পাগল করে তুলবে। পৃথিবীর যেখানেই তারা থাকুক না কেন, এই রেডিও ফ্রিকোয়েন্সি তাদের কানে গিয়ে পৌঁছাবে। মূলত ক্লিয়ার এই প্রাণীগুলোকে ক্যাপচার করার জন্য এতটা মরিয়া ছিল, কারণ তারা তাদের বানানো প্যাথোজেনকে মিলিটারি পারপাসে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিতে চায়। আর ক্লিয়ারের প্ল্যান মতোই রেডিও ফ্রিকোয়েন্সি চালু করতেই নেকড়ে আর কুমির তাদের নিজস্ব স্থান থেকে শিকাগো শহরের দিকে রওনা দেয়। পথে তারা যে ধ্বংসযজ্ঞ চালাবে এই ব্যাপারে ক্লিয়ারের আইডিয়া থাকা সত্ত্বেও সে সাধারণ মানুষের জীবনের পরোয়া করেনি। অন্যদিকে প্লেনে থাকা জর্জের কানে রেডিও ফ্রিকোয়েন্সি পৌঁছাতেই সে অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। এরপর সে নিমিষেই খাঁচা ভেঙে বেরিয়ে আসে। এবার সে তাকে শান্ত করার চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয় না, কারণ তার মস্তিষ্কে সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিয়েছে সেই রেডিও ফ্রিকোয়েন্সি। তখন প্লেনে থাকা এজেন্টরা গুলি করে তাকে থামানোর চেষ্টা করলেও সেগুলো যেন তার গায়ে শুধুমাত্র ফুলের টোকা ছিল। সবাইকে সে লিটারেলি কাগজের মতো ছিন্নভিন্ন করে দিতে থাকে। পুরো প্লেনেরই তখন একেবারে লণ্ডভণ্ড অবস্থা। এই পরিস্থিতিতে আর উপায় না পেয়ে ডেভিস নিজেই আবার তাকে শ্যুট করার জন্য রেডি হয়, কিন্তু জর্জ তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তারপর সে প্লেনের ইঞ্জিনকেও ভেঙে চুরে প্লেনকে বিকল করে দেয়। ফলে যখন প্লেন দ্রুত গতিতে নিচে নামতে থাকে, তখন ডেভিস প্রথম একটা ট্রলিকে জর্জের দিকে ঠেলে দেয়। ট্রলির চাপায় জর্জ কিছুটা থমকে গেলে সে কেইটের শরীরে একটা প্যারাশুট বেঁধে দিয়ে তাকে জাম্প করায়। তারপর সে নিজে এবং অজ্ঞান হয়ে থাকা রাসেলের শরীরেও প্যারাশুট বেঁধে নেয়। প্লেন থেকে জাম্প করার পর আকাশে থাকা অবস্থায় রাসেলের গান ফিরে আসে। তারপর তারা 3 জন সফলভাবে প্যারাশুট ল্যান্ডিং করতে সক্ষম হয়, আর সেই প্লেনটাও ততক্ষণে তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে। অতঃপর নিচে নেমে প্লেনের ধ্বংসস্তূপের কাছে যায় তারা, কিন্তু এখানে জর্জের বডি কোথাও দেখা যায় না। এর মানে জর্জ এই ভয়ঙ্কর প্লেন ক্র্যাশটিকেও সার্ভাইভ করে ফেলেছে। মানে জেনেটিক এডিটিংয়ের ফলে তার ভেতরে ঠিক কতটা দানবীয় পাওয়ার এসে গেছে একবার চিন্তা করো। যাই হোক, রাসেল তার প্রাণ বাঁচানোর জন্য ডেভিসকে ধন্যবাদ দেয়। অন্যদিকে কেইটও তার সাথে জর্জকে থামানোর জন্য কাজ করতে যায়, কিন্তু ডেভিস তাকে সরাসরি না করে দেয়। তখন কেইট জিজ্ঞেস করে, তুমি মানুষকে এতটা হেইট করো কেন? জবাবে ডেভিস তাকে বলে সে সারা পৃথিবীতে অসংখ্য শিকারীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। সে দেখেছে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নির্মম আর নিষ্ঠুর হতে পারে। জর্জকে যখন সে প্রথমবার খুঁজে পায়, বেচারা ভয়ে একটা গাড়ির নিচে লুকিয়েছিল, আর তার সামনে শিকারীরা তার পরিবারকে টুকরো টুকরো করে কাটছিল। তার টিম যদি সেদিন সেখানে না পৌঁছাতো, তাহলে জর্জ কখনোই বাঁচত না, কারণ অ্যালবিনো গরিলা ব্ল্যাক মার্কেটে অনেক দামে বিক্রি হয়। এসব শুনে কেইট তাকে বলে, তারপরও এভাবে সব মানুষকে খারাপ বলা উচিত নয়, কারণ জর্জ যদি আজ তার মতোই থিঙ্কিং করতো, তাহলে সে নিজেই মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করত। কিন্তু সে তা করেনি। মানুষই তার সর্বোচ্চ শেষ করে দেওয়ার পরেও সে তোমাকে ভরসা করেছে। এরপর সে তার নিজের স্টোরিও বলে। সে যখন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তার ভার্সিটি শেষ করে, তখন সে জানতে পারে তার ভাই বেশ অসুস্থ এবং তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন থেকেই সে জিন এডিটের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করতে থাকে। এই সময় রিসার্চে ফান্ডিং দেওয়ার নাম করে তার সামনে হাজির হয় এনার্জিনের সিইও ক্লেয়ার। তারা তাকে কোম্পানির জেনেটিক ইঞ্জিনিয়ারের চিফ বানিয়ে দেয়। কিন্তু সে একটা ব্যাপার জানত না যে যখনই সে তার ভাইকে বাঁচানোর জন্য নতুন কোনো জিনিস তৈরি করত, তারা তার সেই রেকর্ড চুরি করে ফেলত। মূলত তাদের উদ্দেশ্য ছিল বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করা। কেইট যখন ব্যাপারটা জানতে পারে, তখন সে তার রিসার্চের ফাইল আর স্যাম্পলগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু তার আগে সে সিকিউরিটির হাতে ধরা পড়ে যায়। এরপর সে তাকে কোম্পানির সম্পদ নষ্ট করার মিথ্যা অপবাদে জেলে যেতে হয়, আর সে জেলে থাকাকালীন অবস্থায় তার ভাই মারা যায়। সে পারেনি তার ছোট ভাইটিকে বাঁচাতে, এমনকি সে তাকে একটি বারের জন্য দেখতে পারেনি। এসব শুনেই ডেভিস তার কষ্টের ব্যাপারটা বুঝতে পারে। এরপর তারা একসাথে কাজ করার জন্য রেডি হয়ে যায়। রাসেলও তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করলে সবাই মিলে একটা মিলিটারি বেসের দিকে রওনা দেয়। এদিকে কেইটের কাছ থেকে রাসেল যে ইনফরমেশনগুলো পেয়েছিল, সেগুলো সে এফবিআইকেও জানিয়ে দিয়েছিল, আর সেই সূত্র ধরে এফবিআই এনার্জিনের ল্যাবগুলো সার্চ করতে চাইলে ব্রেইড ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু ক্লিয়ার তাদেরকে সব খুঁটিনাটি চেক করতে দেয়, কারণ তাদের কাছে কোনো স্যাম্পল নেই। তাছাড়া ক্লিয়ার খুবই চালাকির সাথে কেইটের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয়। এদিকে মিলিটারি বেসে পৌঁছানোর পর রাসেল ডেভিস আর কেইটকে নিয়ে মিলিটারি অপারেশনের দায়িত্বে থাকা কর্নেল ব্ল্যাকের সাথে দেখা করিয়ে দেয়। ব্ল্যাক তাদের দেখে প্রথমেই কোনো কথাই বলতে চায় না। তখন রাসেল তাকে বলে, এই মুহূর্তে গরিলাটি ব্যাপারে পৃথিবীর অন্য যে কোনো মানুষের চাইতে এই দুজন সবচেয়ে বেশি জানে। তাই ব্ল্যাক তখন তাদের একটা সিসিটিভি ফুটেজ দেখায়। তাতে দেখা যায় যে জর্জ আর সেই বিশালাকৃতির দানব নেকড়েটা একসাথে শিকাগো শহরের দিকে আসছে। এই ফুটেজ দেখে ডেভিস চমকে যায়, কারণ নর্মালি এই দুই প্রাণী একে অপরের ছায়াও দেখতে পারে না, আর তারা কিনা একসাথে একটা গোটা জনবহুল শহরের দিকে আগাচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই কেইট বুঝে যায় যে কেন এরা একসাথে শহরের দিকে যাচ্ছে। সে জানায় যখন এনার্জিনের জন্য সে রিসার্চ করত, তখন ক্লেয়ার প্রাণীগুলোর সাথে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগের পদ্ধতি আবিষ্কার করার জন্য অনেক চেষ্টা করেছিল। হয়তো তারা সেই চেষ্টায় সফল হয়েছে। এই প্রাণীগুলোকে নির্ঘাত কোনো রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে এনার্জিনের অফিসের দিকে ডাকা হচ্ছে, আর তারা যে কোনো মূল্যেই সেখানে হাজির হতে চাইবে। তাই শিকাগো শহরকে এই মুহূর্তে পুরোপুরি খালি করে ফেলা দরকার। কিন্তু এইসব কিছু বলার পরও কর্নেল ব্ল্যাক তাদের কোনো কথাতেই বিশ্বাস করেন না। উল্টো সে জানায় এফবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে। গরিলা আর নেকড়েকে হ্যান্ডেল করার জন্য সে শহরের পুরো মিলিটারি ফোর্সকে রেডি করে রেখেছে। এদিকে দুজন মিলিটারি অফিসার যখন ডেভিস আর কেটকে নিয়ে যাচ্ছিল, তখন ডেভিস তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। সে এও বলে যদি তারা তাকে ছেড়ে না দেয়, তাহলে তাকে অনর্থক একটা ফাইট করতে হবে।
কিন্তু সোলজাররা তার কথায় কান না দিলে সে অসাধারণ কারাটে টেকনিকের সাহায্যে দুজনকে অজ্ঞান করে ফেলে রেখে পালানোর উপায় খুঁজতে থাকে। কেট তখন বলে যে মিলিটারিদের সাথে সবসময় একটা জরুরি মেডিকেল হেলিকপ্টার থাকে, তারা চাইলে সেই হেলিকপ্টারটিকে চুরি করে শিকাগোর দিকে রওনা দিতে পারে। ঠিক তার কথা মতোই কিছু দূরে এমন একটা হেলিকপ্টার রাখা ছিল। নজর এড়িয়ে ডেভিস আর কেট সেই হেলিকপ্টারে উঠে যায়, তবে ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় রাসেল। ডেভিস তখন তাকে বোঝাতে থাকে যে এই প্রাণীগুলোকে পুরো ইউএস মিলিটারি নিলেও থামানো যাবে না, তাদেরকে থামানোর একমাত্র উপায় হলো অ্যান্টিডট, যা রাখা আছে এনার্জিনের অফিসে। তখন রাসেল তার কথা শুনে বাধা দেওয়ার বদলে তার হাতে হেলিকপ্টারের চাবি তুলে দিয়ে দেয়, কারণ এক তো ডেভিস তার জীবন বাঁচিয়েছিল, তার উপর সে বুঝতে পেরেছে যে এনার্জি নিয়ে আসলে এসবের পিছনে দায়ী। চাবি তুলে দেওয়ার পর সে ডেভিসকে কন্ট্যাক্ট রাখার জন্য একটা রেডিও দেয়। তারপর ডেভিস আর কিট হেলিকপ্টারে উঠে সেটাকে স্টার্ট দেয়। এদিকে গরিলা জর্জ আর নেক্রি কিন্তু ততক্ষণে শিকাগো সিটিতে পৌঁছে গেছে। শহরে প্রবেশ করতেই তারা এদিক সেদিক ভাঙচুর জ্বালিয়ে সবকিছু লণ্ডভণ্ড করতে থাকে। এখন আর উপায় না দেখে কর্নেল ব্ল্যাক শিকাগো সিটিকে খালি করার সিদ্ধান্ত নেয়। রাসেল রেডিওতে ডেভিসকে এই ইনফরমেশন জানিয়ে দিলে সে বলে তারা কখনোই সময় মতো পুরো সিটিকে খালি করতে পারবে না, যে করেই হোক অ্যান্টিডট উদ্ধার করে জর্জ আর নেক্রেকে শান্ত করতে হবে। এদিকে তারা কিন্তু ততক্ষণে পুরো শহরে একটা তুলকা কালাম বাঁধিয়ে রেখেছে। বড় বড় বিল্ডিং ভাঙা থেকে শুরু করে এদিক সেদিক গাড়ি ছুড়ে মারা সহ একের পর এক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে তারা। কর্নেল ব্ল্যাকের আদেশে মিলিটারির একটা টিম তাদেরকে অ্যাটাক করতে গিয়ে সবাই তাদের হাতে মারা যায়। ইতিমধ্যে ডেভিস আর কেইটও কিন্তু তাদের কাছাকাছি পৌঁছে যায়। তাদের সামনে নেক্রেট একটা মিলিটারি অ্যাটাক হেলিকপ্টারকে দুমড়ে শেষ করে দেয়। এবার ব্ল্যাকের আদেশে ফাইটার যে তাদের উপর ফায়ার করতে গিয়ে তার টার্গেট মিস করে ফেলে। এদিকে শহরের আশেপাশে নদী থেকে বিশাল সাইজের কিছু একটা শহরের দিকে আসতে দেখা যায়। প্রথমে দেখে মনে হয় যেন বিশাল সাইজের কোনো সাবমেরিন তীরের দিকে এগিয়ে আসছে, কিন্তু সেই দানবীয় আকৃতির প্রাণীটা একটা জাহাজকে ডুবিয়ে দিয়ে তার মাথা তুলতেই দেখা যায় এ তো একটা দানব এলিগেটর কুমির, যার সাইজ হওয়ার কথা ছোট কুমিরের মতো সে এখন বিশাল আকারের নীলতিমির সমান। দেখতে দেখতে এই দানব কুমির নদী থেকে শহরের রাস্তায় উঠে আসে এবং যথারীতি জর্জান নেক্রের মতোই সবকিছু ভেঙে তছনছ করতে থাকে। এবার কর্নেল ব্ল্যাক জর্জান নেক্রেকে ছেড়ে কুমিরের দিকে রওনা দেয়, কারণ এই মুহূর্তে এই বিশাল দানবীয় কুমিরই হচ্ছে তাদের সবচেয়ে বড় থ্রেট। ফাইটার জেট এবার জর্জ আর নেক্রেকে ছেড়ে তার দিকে ফায়ার করতে আসে, কিন্তু কুমির তার বিশাল চোল দিয়ে আস্ত প্লেনটাকে দুভাগ করে দেয়। এই কাণ্ড দেখে কর্নেল ব্ল্যাক বুঝতে পারে যে এবার তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করতে হবে, আর তা হলো বিশাল আকৃতির GPU-4 বোমা। এই বিস্ফোরক লিটারালি শিকাগো সিটির অর্ধেকাংশকেই উড়িয়ে দিতে পারবে। বোমাগুলোকে নিক্ষেপের জন্য ব্ল্যাকের আদেশে ইউএস আর্মির সবচেয়ে অ্যাডভান্স বোমারো বিমান B-2 বোমারকে রেডি করা হয়। তোমরা নিশ্চয়ই এর আগে এই প্লেনের নাম অনেকবার শুনেছ। এটাই সেই বিখ্যাত বিমান যা পুরো একটি শহরকে ধসিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ব্ল্যাকের এই ভয়ঙ্কর সিদ্ধান্ত দেখে রাসেল তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ তখনও শিকাগো সিটির অর্ধেক লোক শহর থেকে বেরোতে পারেনি। আর এই বোমা যদি মনস্টারগুলোর উপর মারা হয় তাহলে তাদের সাথে সাথে শহরে থাকা নিরীহ সব মানুষগুলো মুহূর্তেই মারা যাবে। তাই সে ব্ল্যাককে বলে যতক্ষণ না তার সঙ্গীরা অ্যান্টিডট উদ্ধার করছে ততক্ষণ সির্ফ নর্মাল মিলিটারি অপারেশনই চালানো হোক। কিন্তু ব্ল্যাক তাতে আরও রেগে গিয়ে বলে তুমি তাহলে তাদের হেলিকপ্টার চুরি করতে সাহায্য করেছ, সুতরাং এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তারপর সে তাকে পাত্তা না দিয়ে B-2 বোমারকে ভয়ঙ্কর সেই বোমা ফেলার জন্য রেডি হতে বলে। আর রাসেলও তখন মিলিটারি বেস থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই নিজের মতো করে ইনভেস্টিগেশন চালাচ্ছিল। তাই সে তার এক সোর্সের কাছ থেকে জানতে পারে যে ব্রেইট আর ক্লেয়ার FBI-কে তাদের সবগুলো সার্ভার চেক করতে দেয়নি। খুব চতুরতার সাথে একটা সার্ভারকে তারা লুকিয়ে রেখেছিল, যার অ্যাক্সেস কেবল তাদের দুজনের হাতেই আছে। তখন রাসেল আর দেরি না করে এনার্জিনের অফিসের দিকে রওনা দেয়। এদিকে ডেভিস আর কেইটু কিন্তু ততক্ষণে এনার্জিনের বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিল। ভেতরে ঢুকেই তারা চারিদিকে তন্ন করে অ্যান্টিডট খুঁজতে থাকে। যদিও সবগুলো দরজা লক করা ছিল, কিন্তু সেগুলো ভাঙতে ডেভিসকে খুব একটা কষ্ট হতে হয়নি। এভাবে কিছুক্ষণ খোঁজার পর তার অবশেষে অ্যান্টিডটগুলো হাতে পেয়ে যায়। যখন কেইট সেগুলোকে বের করে নিজের হাতে নেয় তখন ঠিক তার সামনে এসে হাজির হয় ক্লেয়ার। তার পিছন ব্রেড ডেভিস আর কেইটের দিকে পিস্তল তাক করে রাখে। ক্লেয়ার তাকে মারার ভয় দেখিয়ে কেইটের কাছ থেকে অ্যান্টিডটগুলো নিয়ে নেয়। তারপর সে তাকে তার সাথে ছাদে আসতে বলে, কিন্তু ডেভিস যখন বেঁকে যায় তখন ভীতু ব্রেড তার দিকে পিস্তল তাক করেও কিছুই করতে পারে না। কিন্তু নির্দয় স্বভাবের ক্লেয়ার তার হাতে পিস্তল নিয়ে সোজাসুজি ডেভিসের পেটে গুলি চালিয়ে দেয়। সাথে সাথে গুলি লাগার ফলে ডেভিস বেশ আহত হয়ে পড়ে। তখন ক্লেয়ার তাকে ফেলে রেখে কেইটকে জিম্মি করে ছাদে নিয়ে যায়। তারপর সে তাকে নিজের সাথে হেলিকপ্টারে উঠতে বলে, কিন্তু তাদের পায়ের নিচের ছাদটা একটু পরপরই কেঁপে উঠছিল। হঠাৎ তার পাশ থেকে জর্জকে ছাদে উঠতে দেখে ভীতু ব্রেড ভয়ে পালাতে শুরু করে। এখানে জর্জকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। সে ছাদে পার্ক করা থাকে হেলিকপ্টারটিকে তার পথ থেকে সরাতে চাইলে সেটা প্রায় গেটের উপরে গিয়ে পড়তে যাচ্ছিল। আমরা দেখতে পাই কেট কোনোভাবে তার পকেটে আরেকটা অ্যান্টিডট লুকিয়ে এনেছিল। ফলে এবার তারা ভাবতে থাকে যে জর্জকে কি করে এই অ্যান্টিডট দেওয়া যায়। এদিকে জর্জ কিন্তু বিল্ডিংয়ের উপরে থাকা রেডিও অ্যান্টেনা ভাঙার চেষ্টা করতে থাকে, কারণ এই অ্যান্টেনার সিগন্যালই তার মাথায় যত সমস্যা তৈরি করছে। অন্যদিকে ক্লিয়ার তার অকর্মণ্য ভীতু ভাই ব্রেডকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তার ভাই পালিয়ে গেলে সে একাই পিস্তল তাক করে কেট আর ডেভিসকে হেলিকপ্টারে উঠতে বলে। ডেভিসও তার কথায় রাজি হওয়ার ভান করে হেলিকপ্টারে উঠতে যায়, কিন্তু পরক্ষণে সে চিৎকার করে জর্জকে ডেকে খাবারের সিগন্যাল দেয়। তার ইশারায় কেটও নিজের হাতে থাকা অ্যান্টিডোটটাকে ক্লেয়ারের পকেটে ঢুকিয়ে তাকে এক ঘুষি মেরে কাবু করে দেয়। তারপর জর্জ তাকে হাতের মুঠোয় তুলে মুহূর্তে গিলে নেয়। এতক্ষণে তার সাইজ এতটাই বৃদ্ধি পেয়ে গেছে যে কিংকং মুভি কংকেও তার কাছে বাচ্চা শিশু মনে হবে। এদিকে জর্জের উপর কিন্তু অ্যান্টিডোটটার সাথে সাথেই কাজ করে না। তার শরীর বিশাল বড় হওয়ায় কেট বুঝতে পারে যে এই অ্যান্টিডোট কাজ করতে কিছুটা সময় লাগবে, কিন্তু তাদের হাতে আর বিন্দুমাত্র সময় নেই।
কারণ ততক্ষণে বিশাল আকৃতির সেই কুমিরটাও বিল্ডিং বেয়ে ছাদে উঠতে শুরু করেছে। তবে তাদের ভারে 100 তলা মতো উঁচু বিকটে বিল্ডিংটাও তাসের ঘরের মতো কাঁপতে থাকে। এদিকে বিল্ডিংয়ের ভেতরে থাকা রাসেল ব্রেডকে পালিয়ে যেতে দেখে তাকে আটকায়। তারপর সে তাকে বলে, তোমার সাথে থাকা ল্যাপটপটা আমাকে দিয়ে দিলে আমি তোমাকে খুশি মনে যেতে দেব, কারণ এই ল্যাপটপের ভেতরেই তাদের প্রজেক্টের সব গোপন ডিটেলস ছিল। ব্রেটও নিজেকে বাঁচানোর জন্য তার হাতে এই ল্যাপটপ তুলে দেয়। এমনকি সে জানায় যে এই প্রজেক্টের আইডিয়াও তার নিজের নয়, বরং তার বোন ক্লেয়ারেরই ছিল। তারপর রাসেল তার হাত থেকে স্যাম্পল বক্স নিয়ে তাকে যেতে দিলেও বেচারা বিল্ডিংয়ের বাইরে বের হওয়া মাত্রই উপর থেকে এক বিশাল দেয়াল খসে তার ওপরেই পড়ে, ফলে সে সেখানেই মারা পড়ে। এরপরে নেকড়েটাও ছাদের ওপরে উঠে রেডিও অ্যান্টেনাকে ভাঙার চেষ্টা করতে থাকে। অর্থাৎ জর্জ, নেকড়ে আর কুমির এই 3 দানবী প্রাণপণে সেই রেডিও সিগন্যালটাকে বন্ধ করার চেষ্টা করতে থাকে, যেটা তাদেরকে এতটা ভায়োলেন্স করে তুলেছে। এই অবস্থা দেখে ডেভিস আর কেট বুঝতে পারে যে এই ছাদে আর থাকা যাবে না। তখন ডেভিস কেটকে নিয়ে ভাঙা হেলিকপ্টারে চড়ে সেটা চালু করে। এই হেলিকপ্টারের পেছনের দিক অর্থাৎ রাডার না থাকায় শেষ পরিণতি হবে ক্র্যাশ, কিন্তু এটা জেনেও ডেভিস হেলিকপ্টারটিকে চালু করে নেয়। অন্যদিকে 3 মনস্টারের ভারে এই বিল্ডিংটি অবশেষে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিতে ধসে পড়ে। তবে ডেভিস আর কেট হেলিকপ্টার নিয়ে ক্র্যাশ করলেও বেশি উঁচু থেকে না পড়ার কারণে তারা বেঁচে যায়। হেলিকপ্টার থেকে বের হয়ে তারা দেখতে পায় যে জর্জ ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার চোখে মুখে আর আগের মতো সে হিংস্রভাব নেই। অর্থাৎ ফাইনালি তার ওপর অ্যান্টিডোট কাজ করা শুরু করেছে। এমনকি সে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভিসের সাথে কথাও বলতে শুরু করে। তবে তখনও কিন্তু বাকি 2 মনস্টারকে যে কোনো মূল্যে থামাতে হবে তাদের। এবার তারাও ধ্বংসস্তূপ থেকে জেগে উঠলে ডেভিস দেখতে পায় যে আশেপাশে এখনও মানুষ ভয়ে ছুটাছুটি করছে। তার মানে এই সিটি এখনও পুরোপুরি খালি হয়নি। কিন্তু কর্নেল ব্ল্যাকের আদেশে ইতিমধ্যেই F2 বোম্বার আকাশ থেকে বোমা ফেলার জন্য রেডি হয়ে আছে। এই শহরকে বাঁচানোর জন্য এখন জর্জ তাদের কাজে আসতে পারে। তাই ডেভিস সিদ্ধান্ত নেয় যে সে জর্জকে নিয়ে বাকি 2 মনস্টারকে থামানোর চেষ্টা করবে। এর জন্য প্রথমে সে কেটকে একটা মিলিটারি জিপে তুলে দিয়ে যে কোনো মূল্যে রাসেলকে খুঁজে বের করতে বলে। তারপর সে জর্জকে নিয়ে 2 মনস্টারের মুখোমুখি হওয়ার জন্য রেডি হয়। প্রথমে জর্জ কিছুক্ষণ সেই নেকড়েটার সাথে ফাইট করে সহজেই তাকে কাবু করে দূরে ছুড়ে দেয়, কিন্তু এই নেকড়ে লিটারালি উঠতে জানত, তাই তাকে ছুড়ে দেওয়ার পরেও তার কিছুই হয় না। তবে ডেভিস যখন দেখে যে তার 2 দিকে নেকড়ে আর কুমির দাঁড়িয়ে আছে, তখন তার মাথায় দারুণ একটা আইডিয়া আসে। সে নেকড়ের দিকে গুলি করতে করতে ইচ্ছেকৃতভাবেই তাকে নিজের দিকে ডেকে আনে। তবে যখন নেকড়ে তার দিকে তেড়ে আসে, তখন একেবারে শেষ মুহূর্তে সে তার সামনে থেকে সরে যায়। আর ঠিক তার পেছনে চোয়াল হা করে দাঁড়িয়েছিল সেই দানবীয় কুমির। নেকড়েটি ডেভিসকে মারতে গিয়ে সরাসরি গিয়ে পড়ে সেই কুমিরের মুখে। এই নেকড়ে নিজেও এক দানবীয় মনস্টার হলেও কুমিরের তুলনায় সে কিছুই ছিল না। তাই কুমির তার ঘাড়ে কামড় বসিয়ে এক নিমিষে তার ধর থেকে মাথা আলাদা করে তাকে সেখানেই খতম করে দেয়। কিন্তু এবার এই কুমিরকে খতম করবে কে? ডেভিস অনেকক্ষণ ধরে তার দিকে গুলি চালিয়ে যায়, কিন্তু সেগুলো যেন তার গায়েই লাগে না। উল্টো সে ডেভিসকে মারার জন্য তাকে ভয়ঙ্করভাবে তাড়া করতে থাকে। একসময় ডেভিসের বন্দুকের গুলি শেষ হয়ে গেলে সে প্রাণপণে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। তখন জর্জ এসে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করতে চায়, কিন্তু কুমিরটা তাকেও লিটারেলি খড়কুটোর মতো উড়িয়ে দেয়। আর ডেভিসও তখন তার মুখের ভেতর আস্ত এক গ্রেনেড ছুড়ে দেয়, কিন্তু তারপরও পেটের ভেতরে তীব্র বিস্ফোরণেও যেন কিছুই হয় না এই কুমিররূপী দানবের। মানে এ যেন এক অদম্য মনস্টার যাকে কোনোভাবেই হারানো সম্ভব না। তাকে মারার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর সে আবারও ডেভিসকে মারার জন্য এগিয়ে আসে। লেজের এক বাড়িতেই সে ডেভিসকে প্রায় শেষই করে দিতে যাচ্ছিল, কিন্তু জর্জ এবারও তাকে আটকে দেয়। তবে সে হঠাৎ জর্জকে দূরে ছুঁড়ে মারলে বেচারা জর্জ দূরের একটা ভাঙা দেয়ালে গিয়ে আছাড়ে পড়ে, আর তার বুকে গেঁথে যায় বিশাল এক লোহার রড। অন্যদিকে ডেভিস তার থেকে কিছুটা দূরে থাকা একটা ভাঙা হেলিকপ্টারে উঠে কুমিরের উপর ফায়ার করতে থাকে। তাতেও কাজ না হলে এবার ডেভিস হেলিকপ্টার থেকে শেষ চেষ্টা হিসেবে অনেকগুলো মিসাইল ফায়ার করে দেয়, কিন্তু এই দানবীয় কুমিরের যেন তাতেও কিছুই হয় না। বরঞ্চ সে এগিয়ে এসে হেলিকপ্টারকে কামড়ে ধরে দূরে আছাড়ে ফেলে। কিন্তু তার আগে জর্জ হেলিকপ্টার থেকে লাফিয়ে মাটিতে পড়েছিল। এবার তার সামনে আর পালানোর কোনো জায়গা নেই, কারণ পেছনে কেবল ইট পাথরের ধ্বংসস্তূপ। এবার ডেভিস যেন তার চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছিল। কুমির তার বিশাল চোয়াল গিয়ে তাকে তুলতেই যাবে, ঠিক এই মুহূর্তে জর্জ এসে কুমিরের চোখে সেই রডটা গেঁথে দেয়, যেটা কিছুক্ষণ আগে তার নিজের বুকে গেঁথে গিয়েছিল। আর কাকতালীয়ভাবে এটাই হয়তো ছিল কুমিরের শরীরের সবচাইতে উইক পয়েন্ট, কারণ চোখের রড ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে সে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। ফাইনালি জর্জের হাতেই দানবীয় এই কুমিরের মৃত্যু ঘটে, কিন্তু রক্তক্ষয়ী এই ফাইটের পর জর্জ নিজেও গুরুতর আহত হয়ে পড়ে। ডেভিস তখন তার কাছে ইশারায় জানায় যে তারা দুজন মিলে পুরো শহরটাকে বাঁচিয়ে নিয়েছে।
এদিকে কেট কিন্তু সেই মিলিটারি দ্বীপটা নিয়ে রাসেলকে খুঁজে পেয়েছিল। সে যখন তাকে জানায় যে অ্যান্টিডোট কাজ করা শুরু করেছে, তখন রাসেল একজন আর্মি সোলজারের কাছ থেকে একটা রেডিও নিয়ে নেয়। তারপর সে কর্নেল ব্ল্যাককে কন্ট্রাক্ট করে ড্রোন ক্যামেরা দিয়ে সবকিছু দেখার অনুরোধ করে। ব্ল্যাক এতক্ষণ ধরে দেখছিল যে কিভাবে জর্জ মনস্টার থেকে বদলে গিয়ে মানুষের পক্ষে লড়াই করেছে। তাই যখন কুমির মারা যায় তখন সে F2 বোম্বারকে ফেরত আসতে বলে। এভাবে পুরো একটা শহর জর্জের কারণে ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। কিন্তু গুরুতর আহত জর্জ ডেভিসের সাথে কথা বলার পরপরই তার চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে। জর্জের এমন করুণ মৃত্যুতে ডেভিস খুবই কষ্ট পেতে থাকে, কারণ জর্জ ছিল তার কাছে ভাইয়ের মতো। সে তার সবটুকু দিয়ে মানুষকে রক্ষা করে গিয়েছে। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকলে কেট এসে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু ডেভিস হঠাৎ খেয়াল করে যে জর্জের হাত আর তার চোখের পাতা নড়ছে। ব্যাস মুহূর্তে সে বুঝে যায় যে এই ব্যাটা এতক্ষণ মরার ভান করছিল। তখন এসে তার দিকে মিডল ফিঙ্গার দেখা দেয়। আসলে গরিলা হলে কি হবে, তার মধ্যেও মানুষের মতে সেন্স অফ হিউমার আছে। তাকে দেখে মনে হচ্ছিল যে ডেভিসকে কাঁদতে দেখে সে বেশ মজাই পেয়েছে। তো ফাইনালি সবকিছু ভালোই শেষ হওয়ার পর তারা সবাই মিলে শহরবাসীকে নিরাপদ জায়গায় ফিরে যেতে হেল্প করতে থাকে। আর এভাবে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।